মুক্তিযোদ্ধাটাকে আলাদা করে রাজনীতিবিদদের রাজনীতি করুন। মুক্তিযোদ্ধার জায়গায় থাকবে, সেটা মানুষকে চিন্তা চেতনা এবং তার কাজকর্মে লালন করতে হবে। যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা কখনো বাংলাদেশ থেকে টাকা পাচার করবে না। যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা তাদের সন্তানকে বিদেশে পড়াশোনা করাবেন না, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। সে হলো প্রকৃত দেশ প্রেমিক এবং তাকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মনে করি। আর আপনারা যেটি করছেন, কিছু হলে বিদেশে চিকিৎসা নিচ্ছেন, আপনাদের ছেলে সন্তানকে বাইরে পড়াশোনা করছেন, কোনো আন্দোলনের সময় আপনাদের ছেলে সন্তান অ্যাসল্ট হচ্ছে না, কেউ কোনো কিছু হচ্ছে না, কেউ মারাও যাচ্ছে না, আরাম আয়েসে থাকে, কিন্তু আপনারা হচ্ছেন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই বাংলাদেশে একমাত্র এখন বর্তমানে যে ব্যবসাটি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা ব্যবসা। এই ব্যবসা করে বিনা চালানে লাভবান হওয়া যায়। আপনারা দেখবেন যে রাজনীতিবিদরা যারা মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলে, তাদের সন্তানদের তারা দেশে পড়াশোনা করান না, তাদের কোনো রোগ হলে তারা দেশে চিকিৎসা নেন না। তারা এই এই মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে ক্ষমতায় আসার পর দুর্নীতির পাহাড় করে বিদেশের মাটিতে তারা সেটি নিয়ে যায়। তাহলে যাদের দেশপ্রেম কতটুকু? আবার এই গণঅভ্যুত্থানের সময় মারা গিয়েছে কোনো রাজনীতিবিদের কোনো ছেলে মেয়ে মারা গিয়েছে, অথবা তারা কেউ অ্যাসল্ট হয়েছে, তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগেনি, কিছু মানুষ জেলে ছিল আর বাকিগুলো এসি রুমের মধ্যে বসেছিল। সাধারণ মানুষ এখানে মারা গিয়েছে, ছাত্ররা মারা গিয়েছে। যুগে যুগে এটাই হয়ে আসছে। এই যে চেতনা ব্যবসায়ী আমরা যাদেরকে চিনি বা চেতনা ব্যবসা যারা করেন, এটার পক্ষে আমরা বাংলাদেশ পন্থী বলে যারা স্বীকার করেন, আসলে আপনারা কতটুকু বাংলাদেশকে ধারণ করেন? আপনাদের ছেলে সন্তান স্ত্রী সব বিদেশে পড়াশোনা করে, সবাই বিদেশে থাকেন। এই বিদেশে থাকার টাকাটাও কোথা থেকে আসে? সেটাই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। এবং যখন ক্ষমতায় পাওয়া হয় তখন যতটুকু টাকা ইনকাম হয় সবটুকু বিদেশে নিয়ে চলে যান। এবং একটু রোগ হলে আপনারা চিকিৎসার জন্য বিদেশে যান। আন্দোলন সংগ্রামে আপনারা সাধারণ মানুষদেরকে নামিয়ে দেন, তাদের খোঁজখবর নেওয়া তো দূরের কথা। এই যে গণঅভ্যুত্থানে ধরেন বিএনপির যে 400 লোক মারা গেছে, তারা কয়জনের খোঁজ খবর নিয়েছে এবং কয়জনকে নিবে ভবিষ্যতে? হয়তো এই নির্বাচনের জন্য হয়তো কিছু মানুষের খোঁজ খবর নিয়েছে, নির্বাচন পর সেটাও ভ্যানিশ হয়ে যাবে। এখন এই চেতনা ব্যবসা বাংলাদেশের মানুষ যারা জেএনজি জেনারেশন তারা বুঝে গেছে। শুধু বাম কিছু সংগঠন ছাড়া তারা যেহেতু ওটাকে তাদের কিবলা অথবা তারা এটাকে ধর্ম মনে করেন যে ওইটাই তাদের ধর্ম, এটা করলে তাদের বাংলাদেশে সবকিছু যায় যায়। এখন এই মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে কি কি হয়েছে বাংলাদেশের 54 বছরে? এই বাংলাদেশের 54 বছরে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে একটি বড় হসপিটাল করতে পেরেছে। যারা এই চেতনার কথা বলে, যারা বাংলাদেশকে ধারণ করে, শুধু একটি দলকে ইন্ডিকেট করে বলা হয় তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা 71-এর পরাজিত শক্তি। এখন আপনি বলেন তাহলে এই যে 54 বছরে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল তারা করতে পারে নাই। একটি হসপিটাল করলে সেখানে হয়তো ইন্ডিয়াতে মানুষ সিরিয়াল দিতে হতো না, এবং যেসব হসপিটাল রয়েছে সেগুলোর কতটুকু মান উন্নয়ন হয়েছে এবং সেখানে চিকিৎসার কি অবস্থা, সে এই 54 বছরে কতটুকু অগ্রগতি হয়েছে, সেই সব বিষয় নিয়ে তাদের দেশত্ববোধ বা দেশপ্রেমটা কি আসলে? দেশপ্রেমটা এই যে একটি সামনে বয়ান নিয়ে আসা হলে আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি ৭১-কে ধারণ করি। যারা ৭১-কে ধারণ করে তারা বাংলাদেশ থেকে অন্তত টাকা পাচার, এটা এক দেশদ্রোহীর মতো কাজ। দেশের সম্পদ বা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া, তাদের কোনো বিচার হচ্ছে? যখন তারা আবার ক্ষমতায় আসে তাদের মামলাটা ভ্যানিশ হয়ে যায়। মানে সে কোনো অপরাধ করে নেই, ওই অপরাধটা বিরোধী দল যারা ছিলেন তারা ষড়যন্ত্র করে দিয়েছে, এমন একটা ভাব। অথচ কিন্তু টাকা পাচার হচ্ছে, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এখন এই মুক্তিযোদ্ধার যে ট্যাবলেট, সেটি দীর্ঘদিন বিক্রি হয়ে আসছে। মানুষ এটাকে আসলে ইতিহাস, তখন হয়তো মানুষ অতটা ইন্টারনেটের যুগ ছিল না, পড়তে পারতেন না। এখন কিন্তু মানুষ এটিকে রিসার্চ করতে শুরু করছে আসলে বিষয়টা কি। এবং এই মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করা যারা ফেরিওয়ালা, তাদের দেখবেন যে তাদের দল, দেখবেন যে বছরে নেলেও 20টা 30টা তাদের দলীয় লোকজন ধর্ষণ করে, তাদের দলীয় লোকজন মার্ডার করে, তারা নিজেরা মারামারি করে, নিজেদের কর্মীদেরকে হত্যা করে, সব কিছু। এইটির জন্য কি কোনো দল আজ পর্যন্ত সেটার দায়ভার নিয়েছে যে আমরা নিজেদের ভেতরে যে মারামারি অন্তঃকন্দলের কারণে আমাদের যে কর্মীরা মারা গিয়েছে, সেটার জন্য দল কোনো সময় ক্ষমা চেয়েছে, বা সেটার জন্য দলের কাউকে গ্রেপ্তার করা হয়েছে, বা তাদের জন্য সেটা কি হত্যা মামলা হয়েছে? হয়নি তো। ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তো হওয়া সম্ভবই নয়, এবং ক্ষমতার বাইরে যাওয়ার পরও সেটা নিয়ে কোনো আসলে মাতামাতি করা হয় না।
এখন প্রশ্ন হলো এই যে একটি বয়ান বাংলাদেশের মাটিতে চলমান ৫ই আগস্টের পরেও আমরা দেখে আসছি এবং বিগত সময়গুলোতেও এটি বিক্রি করা হয়েছে। কে মুক্তিযোদ্ধা, কে বাংলাদেশপন্থী, কে পাকিস্তানপন্থী, কেউ ইন্ডিয়ানপন্থী। এই পন্থী কি? যে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে তার একমাত্র পরিচয় সে বাংলাদেশী। কিন্তু এই রাজনৈতিক বিভাজনের কারণে মানুষকে যে সেপারেট করে ফেলা, সমাজে এই যে অস্থিরতা তৈরি হওয়া, সমাজ থেকে তাদেরকে বিচ্যুতি করা, তাদেরকে অন্য চোখে দেখা, এই দেখার কারণে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট বারবার পরিবর্তন হয় তার পিছনে অন্যতম কারণ। কারণ হচ্ছে যদি একটা ঘরে যদি ৫ ভাই থাকে তাদের মধ্যে যদি সমঝোতা থাকে তাহলে কি হয়? বাইরের কোনো মানুষ তাদের ঘরের ভিতরে কোনো কিছু করার সাহস পাবে না। যখনই ৫ ভাই ৫ মতের হয়ে যাবে তখনই কিন্তু বাইরে থেকে একজনকে যখনই উস্কে দেওয়া হবে, অন্য ভাই কিন্তু আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে বাংলাদেশের চরিত্র। রাজনীতিটা রাজনৈতিক জায়গায় রাখা উচিত ছিল। দেশপ্রেম, মুক্তিযোদ্ধা এটিকে মানুষ ধারণ করে, হৃদয়ে ধারণ করবে। এটিকে আপনি সারাদিন আ যদি শুধু বলেন যে এ মুক্তিযোদ্ধা বিরোধী, এ মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে না। এটি বলে আসলে কতটুকু মানে সামনে আগানো যায়, এটি আসলে মানুষ কতটুকু গ্রহণ করে? এইসব বিষয় নিয়ে রাজনীতিবিদদের ভাবা উচিত। কেন? বারবার এই একটি প্রশ্ন সেই ৫৪ বছর পর্যন্ত যে ক্যাসেট পুরানো সেটি বাজানো হচ্ছে। আমার জন্ম ১৯৯৪ সালে, এখন ১৯৭১ সালে যদি সেই সময় জামাত ইসলামী কোনো কিছু করে থাকে, সেটার জন্য যদি একজন ছাত্র শিবির করে বা জামাত করে, তাকে যখন প্রশ্ন করা হয়, "আপনারা কি ক্ষমা চাবেন?" কেন উনি ক্ষমা চাবেন? আপনাদের দলীয় কোন্দলে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার জন্য কি আপনাদের কাউকে জেলে যেতে হয়েছে? অথবা আপনার ছেলে একজনকে হত্যা করেছেন। আপনি বড় রাজনীতিবিদ, আপনার ছেলে যেকোনো কারণে একজনকে হত্যা করে। আপনি কি করেছেন? তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। ছেলেকে হত্যার জন্য কি আপনি জেল খেটেছেন? বা ছেলেকে যে হত্যা করেছে তার জন্য কি আপনাকে ক্ষমা চাইতে হয়? এই যে টাকা পাচার বাংলাদেশে, টাকা পাচার যেমন পিকে হালদার টাকা পাচার করেছে, ভারতে বাড়ি করেছে। এখন পিকে হালদার যে টাকাটা আ অবৈধভাবে ইনকাম করেছে, সেই টাকাটা তার ছেলে, মেয়ে, স্ত্রী সবাই ভোগ করেছে। তার যে আত্মীয়স্বজন সেখানেও তিনি দিয়েছেন। অথবা তিনি নিজেই সবকিছু নিজের নামে করেছেন। এখন এটার উনি যখন মারা যাবেন, তখন কি এটার কি ভোগ দখল কি তার ছেলে সন্তানেরা করবে না? তার জন্য কি ওই সম্পদ তার ছেলে সন্তানেরা কি ফিরিয়ে দেয় সরকারের কাছে? অথবা এই পিকে হালদার যখন জেল খেটেছেন, তার কি আত্মীয়স্বজন বা যারা এটি ভোগ করেছেন বা করবেন ভবিষ্যতে তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? বা তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কেন? তারাও তো এটি ভোগ করেছেন। তাদের কি আইনের আওতায় আনা হয়? সে বিষয়ে কোনো আইন আছে? এই যে বাংলাদেশের মানুষকে একটি ভূগোল বুঝানো, এই ভূগোল বুঝানোটা আসলে রাজনীতিবিদদের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। এটা থেকে বেরিয়ে আসুন। আপনাকে ভালোবাসা দিয়ে মানুষকে বা জনগণের কল্যাণে কাজ করে আপনাকে শ্রদ্ধেয় পাত্র হতে হবে, আপনাকে জনপ্রিয় হতে হবে, আপনাকে নেতা হতে হবে। কিন্তু সেটা না করে এই ক্যাসেট বিক্রি করে, এই পেশি শক্তি ব্যবহার করে যে রাজনীতিটা বাংলাদেশে চলে আসছে, সেটার একটা পরিবর্তন হওয়া দরকার ছিল। সেই পরিবর্তনটুকু কতটুকু হবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন রয়েছে। কারণ নানা এই ২ টা নির্বাচনকে ঘিরে আমরা যেটা দেখতে পেয়েছি আসলে বাংলাদেশের কোনো চরিত্র চেঞ্জ হবে না। এখানে বিশ্ববিদ্যালয়গুলো সেই সাদা দল, লাল দল, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী এই যে শিক্ষকদের যে একটা চরিত্র, যেই শিক্ষকরা তাদের ছাত্রদের শেখাবে তাদেরই একটা চরিত্র যে রোল প্লে করতে হয়, একটা দলীয় চরিত্র রোল প্লে করতে হয়। তখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কতটুকু তাকে সম্মান দিবে। যখনই তাকে আবার তাকে পদত্যাগের জন্য বাধ্য করা হয় বা পদত্যাগের জন্য বিক্ষোভ করা হয় তখন সেটি আবার অন্য দিকে চলে যায়। এখন বিষয় হলো শিক্ষকরা কেন এই রাজনীতিতে আসে? তাদের উদ্দেশ্য কি? যারাই সুবিধাবাদী সুবিধা নিতে চাবে তারাই কিন্তু এই রাজনীতিতে আসবে বা তারা দলীয় পরিচয়টা ব্যবহার করবে। ওই পরিচয়টা ব্যবহার করলে অনেক কিছু করা তাদের জন্য সহজ হয়ে যায়। অনেক সুবিধা পাওয়া যাবে। মিনিস্ট্রি থেকে পাওয়া যাবে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যাবে। সবাই তাকে একটু ভয় পাবেন যে তিনি একটি বড় রাজনৈতিক দলের সাথে আছেন। এই এই কারণে তারা করে থাকেন। এখন যেটি মূল পয়েন্ট সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্কটা এটা থেকে মানুষকে আসলে বেরিয়ে আসা হয়েছে। মুক্তিযোদ্ধা সেটা সে ১৯৭১ এটার হয়েছে, এই সংগঠিত হয়েছে। এটা বাংলাদেশ বিনির্মাণের জন্য সবচেয়ে বড় ভূমিকা। এটাকে সবাইকে বিশ্বাস করতে হবে। এটাকে সবাইকে মানতে হবে। এটা মুখে না। এখন আমি মুখে সারাদিন আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললে আমার ভেতরে তো মুক্তিযুদ্ধের চেতনাটা নাই। এখন আমাকে জোর করে বলালে সেটা কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে হবে না। মানুষকে
এটিকে ধারণ করতে হবে তার কর্মের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার হৃদয়ে। তার হৃদয়ে কিভাবে এটি ধারণ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তাকে সেটা বলতে হবে। কিন্তু যখন তাকে একটি তকমা দেওয়া হবে, তাকে এটি নিয়ে টুইস্ট করা হবে, তখন কিন্তু তার ভিতরে এটি কাজ করবে না। এখন তাদের এটি বোঝানো, তারা এটির ইতিহাস জানতেছেন, অনেক ইতিহাস এখানে গ্যাপ রয়েছেন। যেমনটা রয়েছে যে এই যে 2,38,000 এখনো মুক্তিযোদ্ধা, কিন্তু যুদ্ধ কতজন করেছেন? অ্যা একজন বলেছেন যে ১১টা সেক্টরে সর্বোচ্চ ১,১০,০০০, ধরলাম আরো ১,০০,০০০, ২,০০,০০০, কিন্তু মুক্তিযোদ্ধা এখনো বর্তমানে রয়েছে ২,৩৮,০০০। যারা শহীদ হয়েছেন তারা কারা? ৩০ লক্ষ যদি শহীদ হয়ে থাকেন, এই যে এখানে ইতিহাস যে একটি মিসগাইড রয়েছে সেগুলো আসলে তোলা উচিত এবং সেগুলোর আহ, সঠিক একটি ব্যাখ্যা বা সঠিক যে ইতিহাসটা সেটি তুলে ধরা উচিত। এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে যে কোনো কায়দা কানুন করে মানুষকে বোকা বানানোর যে রাজনীতি, সেখান থেকে এটি রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে